নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আমাদের যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে ফ্রিতে ইউটিউবের ক্লাস নেব বলেছিলাম আমি, তার আজকে 6th ক্লাস, 6 নম্বর ক্লাস। এর আগের সমস্ত ক্লাসগুলো জন্য বা পঞ্চায়েত রিলেটেড যা যা আমি এখনো অবধি ডিসকাস করেছি তার জন্য একটা প্লেলিস্ট রেডি করে দিয়েছি। সেগুলো সেই প্লেলিস্টের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের আজকের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে, আমরা গত সপ্তাহ থেকে গ্রাম পঞ্চায়েত নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থার যে বিবর্তন সেটা নিয়ে। তারপরে যে সেকেন্ড চ্যাপ্টারটা আমি আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়। সর্বোচ্চ স্তর জেলা পরিষদ, তারপরে ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি এবং একদম গ্রাম লেভেলে গ্রাম পঞ্চায়েত দেখতে পারি। আমরা আলোচনা শুরু করেছিলাম গত সপ্তাহ থেকে গ্রাম পঞ্চায়েত নিয়ে, সেই কারণেই এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পার্ট 2, দ্বিতীয় নম্বর ক্লাস। তোমরা প্রত্যেকেই নোটস এর কথা জিজ্ঞেস করছিলে। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা তার যে নোটস, মানে যেখানে আমরা ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থার বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম, কখন থেকে, একদম অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে, প্রাচীন ভারত থেকে শুরু করে 1993 সালে 73তম এবং 74তম সংবিধান সংশোধনী আইন অবধি যেখানে আলোচনা করা আছে, সেটার একটা খুব ব্রিফ নোট যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমাদের এই ডিস্ট্রিক্ট লেভেলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এক্সামের জন্য হেল্পফুল হবে। সেইটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি বাংলাতে নোটস, তো তোমরা কাইন্ডলি একটু দেখে নিও, ঠিক আছে? এবার আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করছি। অবশ্যই ক্লাসের প্রথমেই একটু আলোচনা করে নেব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছিল এইগুলো: জেলা পরিষদ জেলা লেভেলে, পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে, গ্রাম পঞ্চায়েত। আমরা বেসিক্যালি এখন আলোচনা করছি গ্রাম পঞ্চায়েত লেভেলে। আর গ্রাম পঞ্চায়েত লেভেলে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের আলোচ্য বিষয় চলে আসছে গ্রাম সভা এবং গ্রাম সংসদ, ঠিক আছে? আমরা টোটাল গ্রাম পঞ্চায়েতকে, যেটা কিনা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এর পার্ট 2 তে আছে, যে বিষয়ে পার্ট 2 তে আছে, সেই গ্রাম পঞ্চায়েতের আলোচনার মধ্যে আমরা টোটাল 5টা বিষয় নিয়ে আলোচনা করব। গ্রাম পঞ্চায়েতের গঠন, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কর্তব্য, গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক গঠন ও কার্যধারা, সম্পত্তি তহবিল, গ্রাম পঞ্চায়েতের কর্মীবৃন্দ, ঠিক আছে? তো এর মধ্যে এইটা কেন লাল দিয়ে রেখেছি, কারণ আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম গত সপ্তাহের ক্লাসে, এবং এই সপ্তাহে গ্রাম পঞ্চায়েতটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। গ্রাম পঞ্চায়েতের গঠনটা আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এই কারণেই আমি লাল দিয়ে রেখেছি। এবার এই গ্রাম পঞ্চায়েতের গঠনের মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে। সেই পার্টগুলো হচ্ছে এইগুলো। দেখো, প্রথমে গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রথমেই আছে। গ্রাম আলোচনা হয়ে গেছে, গ্রাম পঞ্চায়েত এবং ইহার গঠন আলোচনা হয়ে গেছে, গ্রাম পঞ্চায়েত সদস্যদের কার্যকাল আলোচনা হয়ে গেছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অযোগ্যতা আলোচনা হয়ে গেছে, প্রধান ও উপপ্রধান আলোচনা হয়ে গেছে, প্রধান কিংবা উপপ্রধান অথবা সদস্যদের পদত্যাগ অলরেডি আলোচনা হয়ে গেছে, এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অপসারণ। এই অবধি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব, এই জন্য আমি এই পোর্শনটা কিন্তু লাল দিয়ে রেখেছি। দেখো, এটা দিস ইজ অলরেডি ডিসকাসড। যদি কেউ ক্লাসটা মিস করে থাকো তাহলে প্লে লিস্টের লিংক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকেই তোমরা 5 নম্বর যে ক্লাসটা সেটা দেখে নেবে, সেখানে আমি ডিসকাস করেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এইটা: প্রধান কিংবা উপপ্রধানের পদ থেকে অপসারণ কিংবা অনাস্থা প্রস্তাব উত্থাপন, এবং এই পুরোটা কিন্তু আজকে আমরা ডিসকাস করব। একটু লং ক্লাস হবে, অনেক ডিটেলে থাকবে আলোচনা, একটু কিন্তু তোমাদের সাথে থাকতে হবে। এবং চিন্তা করো না, এটার পিডিএফ তোমরা পুরো পেয়ে যাবে, বাংলাতেই পিডিএফ পাবে, ঠিক আছে? সো একটু যদি তোমরা সাথে থাকতে চাও তো প্লিজ ক্লাসটাকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসটাকে স্প্রেড করো। আমি চেষ্টা করছি বাংলায় ক্লাস তোমাদের দেওয়ার। আর যেটা সমস্যা, যে আমি
যেহেতু বর্তমানে আমি নিজে অ্যাজ আ ব্লক ডেভেলপমেন্ট অফিসার পোস্টেড আছি, তো সেইভাবে তোমাদের সময় পাই না। মাঝে কিছু দিন আমার ক্লাস মিস হয়েছিল, বাট এখন থেকে আমি একদম রেগুলার থাকার চেষ্টা করছি। প্রত্যেক সপ্তাহে তোমাদের একটি করে থিওরি ক্লাস আসবে, এবং প্রত্যেক সপ্তাহে এমসিকিউ ক্লাসটা সব থেকে বেশি মিস হয়েছে, ওটাও আসবে এই সপ্তাহ থেকে রেগুলারলি। ঠিক আছে, একটু সময় দাও। আর গত সপ্তাহেই বলেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে নোটস দেবো, দিতে পারিনি, বাট আজকে আশা করছি তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের নোট পেয়ে গেছো। নোটসে যতটুকু আছে দ্যাট ইজ এনাফ ফর ইউর এক্সাম। তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে পরীক্ষা হবে তার যে লেভেলের এক্সামিনেশনের কোয়েশ্চেন হয় তার থেকে বেশি দরকার নেই, বরঞ্চ এই যে ভিতরে যে ছোটখাটো জিনিসগুলো এগুলো বেশি করে পড়ো, কারণ পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্টে এই যে জিনিসগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স বেশি। কোথায় কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি যখন পড়াবো ধীরে ধীরে বলতে শুরু করব। কিচ্ছু লেখার দরকার নেই, সবকিছু তোমাদের পিডিএফ এ নোটস আমি দিয়ে দেবো রেডি করে, এবং সম্পূর্ণভাবে নোটসটি কিন্তু আমারই তৈরি। তো ডোন্ট ওয়ারি, এটা কোথাও থেকে নেওয়া না, কিছু না। আমি জাস্ট পশ্চিমবঙ্গ পঞ্চায়েত অ্যাক্ট 1973 এটা পড়ে পুরো এক তুলে দিইনি, এক তুলে দিলে বুঝতে পারবে না। যতটুকু দরকার অতটুকু নিজের সহজ ভাষায় বুঝিয়ে লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আজকে আমাদের প্রধান যেটা থেকে শুরু করছি আমরা হচ্ছে প্রধান কিংবা উপপ্রধানের পদ থেকে অপসারণ কিংবা অনাস্থা প্রস্তাব উত্থাপন, মোশন অফ নো কনফিডেন্স ফর রিমুভাল অফ প্রধান অর উপপ্রধান। এটা কি গত সপ্তাহে অবধি আমরা যেটা পড়েছিলাম সেখানে মেনলি ছিল যে কোনো ব্যক্তি যদি প্রধান বা উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়ে গেছেন, তিনি ধরো অযোগ্য, ক্রাইটেরিয়া ম্যাচ করে না, তখন তাকে সরিয়ে দেওয়া যেতে পারে। অথবা ধরো তিনি নিজেই চাইছেন না যে আমি প্রধান থাকবো না বা উপপ্রধান থাকবো না, তার নিয়ম কানুন আমরা গতকালে পড়েছিলাম, গত সপ্তাহে পড়েছিলাম। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যদি হাউস মানে পঞ্চায়েত অ্যাজ আ হোল না চায় যে যিনি প্রধান বা উপপ্রধান আছে সে প্রধান বা উপপ্রধান থাকবে না, তাকে সরাতে হবে, কিন্তু প্রধান বা উপপ্রধান হয়তো নিজে চাইছে না সরতে, তাহলে তার কি নিয়ম সেটাও কিন্তু পঞ্চায়েত আইনে অত্যন্ত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বলা আছে। একটু খটোমটো এখানে যেভাবে আমি এক একটা পয়েন্ট ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করেছি, অসুবিধা হবে বুঝতে, বারবার দেখো, আমি পুরোটা পড়িয়ে শর্টে তোমাদেরকে আরেকবার ওয়ান লাইনার হিসেবেও বলে দেবো। ঠিক আছে, জাস্ট সাথে থাকো। প্রথম পয়েন্টটা দেখি, আমি আগে কি লেখা আছে সেটা পড়ি, তারপর এক্সপ্লেন করব। পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে যে কোনো সময় তার পদ থেকে অপসারণের ক্ষেত্রে যতজন সদস্য এ সময় পদাধিষ্ঠ আছে, এ সময় মানে যেই সময় ডিসিশনটা হচ্ছে সেই সময় যতজন আছে, তাদের গরিষ্ঠ সংখ্যক সদস্যগণের ভোটের দ্বারা আনিত অনাস্থা প্রস্তাবের অথবা প্রধান কিংবা উপপ্রধান থেকে পদ থেকে অপসারণের উদ্দেশ্যে বিশেষভাবে আহত অধিবেশনে তাদের গৃহীত সিদ্ধান্ত দ্বারা অপসারণ করতে পারে। এটা একটা জেনারেল স্টেটমেন্ট, যে মেনলি যে প্রসেসটা সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট জেনারেল স্টেটমেন্ট, যে বলা হচ্ছে যে কোনো একটা ধরো পঞ্চায়েতের একটা অধিবেশন হয়েছে, সেই অধিবেশনে হঠাৎ করে যদি এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা হয় যে প্রধান আর উপপ্রধানকে সরাতে হবে, তাহলে ওই পঞ্চায়েতে সেই দিন ওই পঞ্চায়েতের অধিবেশনে যতজন প্রেজেন্ট আছে, দেখো কিছুটা আমরা লোকসভা বা বিধানসভার সাথে রিলেট করতে পারবো, যতজন প্রেজেন্ট আছে তারা তাদের মেজরিটি যদি চায় তাহলে সেই পঞ্চায়েত বা প্রধান বা উপপ্রধানের এগেনস্টে নো কনফিডেন্স বা অনাস্থা প্রস্তাব আনতে পারে। অথবা এটা হচ্ছে হঠাৎ করে অধিবেশনের মাঝে মনে হলো, অথবা যদি মনে হয় যে না প্রি ডিসাইডেড থাকে মেম্বাররা যে না সরাতে হবে, তাহলে বিশেষ অধিবেশন ডাকতে পারে পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে সরানোর জন্য। এটা একটা জেনারেল স্টেটমেন্ট বলা আছে। এবার প্রসেস আমরা 2 নম্বর থেকে শুরু করছি। প্রধান, আমি যেখানে যেখানে লাল জিনিস দেব সেই সেই জায়গাগুলো একটু ভালো করে মনে রেখো। প্রধান কিংবা উপপ্রধানকে তার পদ থেকে অপসারিত করার তৎকালীন পদাধিষ্ঠিত সদস্যগণের 1/3 দেখো 1/3 বা কমপক্ষে 3 জনের লিখিতভাবে স্বাক্ষরযুক্ত অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে পারেন। সেই আবেদন কোনো সদস্যের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ
আমি গত সপ্তাহেই বলেছিলাম উপযুক্ত কর্তৃপক্ষ যখনই দেখবে, এই উপযুক্ত কর্তৃপক্ষ বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে পঞ্চায়েত আইনে প্রেসক্রাইব অথরিটি, ইংলিশে আমরা এটাকে বলি প্রেসক্রাইব অথরিটি, এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে কিন্তু বলা হচ্ছে, কারণ হি ইজ দ্য প্রেসক্রাইব অথরিটি ফর অল ম্যাটার্স অর স্টেটেড হিয়ার। ঠিক আছে, তো যখনই উপযুক্ত কর্তৃপক্ষ শব্দটি পাবে, শব্দ যুগল দুটি পাবে, তখন এটা কিন্তু বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে ডিনোট করছে। তাহলে সদস্যের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষকে সরাসরি প্রদান করে কিংবা রেজিস্টার ডাকযোগে প্রদান করে তার একটি প্রতিলিপি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের উপরোক্ত পদাধিকারীকে সরাসরি প্রদান করে এবং তার অন্য একটি প্রতিলিপি রেজিস্টার ডাকযোগে সেই পদাধিকারীর বসবাসের ঠিকানায় করতে হবে। কথাটা খটোমটো সহজ করে বোঝাই। কোনো অধিবেশনে যদি কোনো প্রধান বা উপপ্রধানের এগেনস্টে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন আনতে হয়, তাহলে সেই দিন ওই অধিবেশনে যতজন উপস্থিত আছে তার 1/3 1/3, কিন্তু মিনিমাম 3 জন, 1/3 কিন্তু 3 জনের কমে কখনোই হবে না, 1/3 ম্যাক্সিমাম 1/3 হতে হবে, কিন্তু মিনিমাম 3 জনের লিখিতভাবে স্বাক্ষরযুক্ত নো কনফিডেন্স মোশন প্রধান বা উপপ্রধানের এগেনস্টে আনতে হবে এবং সেই নো কনফিডেন্স মোশনটা ওই পঞ্চায়েতের কোনো অন্য সদস্য দ্বারা বা কোনো আধিকারিক বা যারা পঞ্চায়েত লেভেলে আছে তাদের দ্বারা উপযুক্ত কর্তৃপক্ষ বা বিডিওকে জানাতে হবে। তাহলে অনাস্থা প্রস্তাব কে আনতে পারে? পঞ্চায়েতের কজন সদস্যরা আনতে পারে? 1/3 প্রেজেন্ট যারা আছে তাদের 1/3 অথবা মিনিমাম 3 জন, 1/3 কিন্তু কখনোই 3 জনের নিচে হবে না, তারা অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন আনতে পারে এবং সেটা কাকে কাকে জানাতে হবে? বিডিওকে জানাতে হবে ডিরেক্টলি, মানে বিডিওকে কিন্তু চিঠি দিয়ে হাতে হাতে গিয়ে মানে জমা দিয়ে আসতে হবে। আর একটা জানাতে হবে বিডিওকে চিঠি দিয়ে অথবা রেজিস্টার ডাকে পাঠাতে পারে, সেটা আলাদা বিষয়, সাধারণত নর্মাল ক্ষেত্রে চিঠি দিয়েই জানানো হয়। আর একটা তার কপি, প্রতিলিপি মানে অলওয়েজ কপি, অনেকে হয়তো বাংলা পড়তে অসুবিধা হচ্ছে, প্রতিলিপি ইজ কপি, তার একটা কপি যে প্রধান বা উপপ্রধানের এগেনস্টে নো কনফিডেন্স মোশন আনা হচ্ছে তাকে একটা দিতে হবে এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তার বাড়ির অ্যাড্রেসও পাঠাতে হবে। কারণ এক্ষেত্রে কেন রেজিস্টার্ড পোস্টের কথা বলা হচ্ছে, এগুলোর অনেক মিনিং আছে, আমি তোমাদের বলছি কেন রেজিস্টার্ড পোস্ট। কারণ দেখো, আমি যত সহজে তোমাদের বিষয়টা বোঝাচ্ছি তত সহজ কিন্তু বিষয়টা না। গ্রাউন্ড লেভেলে যখনই কোনো প্রধান বা উপপ্রধানের এগেনস্টে নো কনফিডেন্স আনা হয় তখন কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হয়। হয়তো তিনি চিঠি নিতেই রাজি হননি এবং পরে বলবেন আমি চিঠি পাইনি, এবং এটা কোর্ট অবধি যেতে পারে কেসগুলো। সেই কারণে রেজিস্টার্ড ডাকযোগে তাকে একটা চিঠি পাঠিয়ে রাখা, এবং রেজিস্টার্ড মানে কিন্তু তোমার কাছে একটা রিসিট থাকবে, সেই রিসিটটা প্রিজার্ভ করে রাখতে হয়, পরে যদি এই ধরনের কোনো বিষয় কোর্টে চ্যালেঞ্জ হয় এবং যে ব্যক্তির এগেনস্টে নো কনফিডেন্স আনা হচ্ছে তিনি যদি বলেন যে না আমি তো পাইনি চিঠি, আমি কি করে জানবো, আমাকে জানানোই হয়নি যে আমার এগেনস্টে নো কনফিডেন্স আনা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা আছেন পঞ্চায়েতে তারা কিন্তু, বা অবভিয়াসলি এক্ষেত্রে পার্টি যদি ব্লক ডেভেলপমেন্ট অফিসার থাকে তিনি কিন্তু বলবে এই তো আমার কাছে রেজিস্টার্ড চিঠি পঞ্চায়েতের কাছে আছে যেটা প্রুভ করছে যে ওনাকে কিন্তু পোস্টাল মাধ্যমে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টে চলে আসছি আমরা। উপযুক্ত কর্তৃপক্ষ মানে বিডিও উক্ত নোটিশ প্রাপ্তির পর স্বয়ং সন্তুষ্ট হলে, মানে ওনাকে নিজেকে আগে স্যাটিসফাই হতে হবে। কি বিষয়ে স্যাটিসফাই হতে হবে? যে এই 2 নম্বর পয়েন্টে যা যা বলা হয়েছে সেটা ডিউ প্রসেস মেনে হয়েছে, মানে 1/3 বা 1/3 মেম্বার প্রস্তাব এনেছে বা মিনিমাম 3 জন আছে, সকলকে যার এগেনস্টে প্রস্তাব এনেছে তাকে ডাকযোগে জানানো হয়েছে কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু, কারণ আলটিমেটলি কোনো সমস্যায় পড়লে যিনি সমস্যায় পড়বে তিনি হচ্ছেন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে, মানে আমি এরকম পুরো ডিটেল ফেস না করলেও ছোট একটা সমস্যা একসময় ফেস করেছিলাম, সেই কারণেই বলছি। মানে এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা
মানে যখন তুমি চেয়ারে বসছো অ্যাজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একটা ছোট্ট জিনিস যদি তোমার মিস হয়ে যায় তাহলে কিন্তু বেসিক্যালি তোমার এগেনস্টে তুমি কোর্টে গিয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। স্বয়ং সন্তুষ্ট হলে উক্ত নোটিশ প্রাপ্তির পর থেকে 5 দিন কার্যালয় খোলা থাকার মধ্যে, 5 দিন কার্যালয় খোলা থাকার মধ্যে মানে হচ্ছে 5 ওয়ার্কিং ডে, মানে শনি রবি এবং কোনো যদি হলিডে থাকে, হলিডে মানে সরকার ঘোষিত হলিডে থাকে, তাহলে সেই দিনগুলোকে কিন্তু এই 5 দিনের মধ্যে ক্যালকুলেট করা হবে না। তার দপ্তরের কার্যালয় তারিখ সময় নির্দিষ্ট করে গ্রাম পঞ্চায়েতের বিশেষ অধিবেশনের নোটিশ তৎকালীন প্রত্যেক সদস্যকে অন্তত উক্ত অধিবেশনের 7 দিন পূর্বে প্রেরণ করে অধিবেশনে নোটিশের বিষয়ে আলোচনা আনতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানে কি বলছে যে এই যে অনাস্থা প্রস্তাবটা যখন উপযুক্ত কর্তৃপক্ষ বা বিডিও রিসিভ করলো, মানে যে ডেটে রিসিভ করলো সেই তারপরে তিনি দেখলেন যে সমস্ত কিছু ঠিক আছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে যে ডেটে রিসিভ করলো সেই ডেট থেকে 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তাকে কিন্তু একটা চিঠি করতে হবে। যে চিঠিতে কি থাকবে, যে চিঠিতে থাকবে একটি বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে অমুক পঞ্চায়েতের প্রধানকে সরানোর জন্য। কোথায় ডাকা হচ্ছে? অমুক পঞ্চায়েতের অমুক ঘরে ডাকা হচ্ছে, তারিখ কটা কোন দিন কোন সময় ডাকা হচ্ছে সেটা জানিয়ে কিন্তু একটা বিশেষ অধিবেশনের নোটিশ করতে হবে। এবং এই নোটিশটা পঞ্চায়েতের সমস্ত সদস্যকে অ্যাজ ওয়েল অ্যাজ যার এগেনস্টে নো কনফিডেন্স মোশন তাকে জানাতে হবে এবং মিনিমাম 7 দিনের নোটিশ দিতে হবে, মানে মিনিমাম 7 দিন আগে জানাতে হবে। তাহলে দুটো ডেট পেলাম এখানে, এক হচ্ছে বিডিও নোটিশ পাওয়ার পর থেকে 5 দিনের মধ্যে তাকে এই চিঠিটা পোস্ট করতে হবে, বা 5 দিনের মধ্যে কিন্তু এই বিশেষ অধিবেশনের চিঠিটা মানে ইস্যু করতে হবে। যে চিঠিতে কোথায় কখন কোন সময় বিশেষ অধিবেশন হচ্ছে সেটা জানাতে হবে, কিন্তু সেই জানানোটাও যেন মিনিমাম 7 দিন গ্যাপে হয়, মানে যেদিন অধিবেশনটা হচ্ছে তার 7 দিন আগে। মানে ধরো 14 তারিখ অধিবেশন হচ্ছে, তুমি 10 তারিখ জানাতে পারবে না, কারণ ডিস্টেন্স হচ্ছে 4 দিন, তোমাকে মিনিমাম 7 দিন সময় নিয়ে কিন্তু তাদের জানাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। অধিবেশনের তারিখ উপযুক্ত কর্তৃপক্ষ উক্ত অধিবেশনের নোটিশ পাওয়ার পর কার্যালয় খোলা থাকার অনধিক 15 দিনের মধ্যে নির্দিষ্ট তারিখে করতে হবে। অধিবেশন আহুত হলে সেই অধিবেশন একমাত্র উপযুক্ত কোনো আদালতের কোনো আদেশ বা নির্দেশ পেলে অথবা অন্য কোনো বিশেষ কারণে যেটা উপযুক্ত কর্তৃপক্ষের আয় ও বহির্ভূত কোনো পরিস্থিতির উদ্ভব ব্যতীত সেই অধিবেশন তর্জন কোনো কারণে মুলতুবি কিংবা বাতিল করা যাবে না। ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা 15 ডেজ বলা আছে, ভীষণ ইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি যবে থেকে বিডিও নো কনফিডেন্স মোশন রিসিভ করেছে তবে থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই বিশেষ অধিবেশনটা ডাকতে হবে। ঠিক আছে, 15 দিনের মধ্যে বিশেষ অধিবেশন ডাকতে হবে এবং এই অধিবেশন কোনোভাবেই মুলতুবি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত কোর্টের কোনো অর্ডার আসছে। সাধারণত ইন গ্রাউন্ড লেভেল যেটা হয়, কোর্টের অর্ডার নিয়ে আসে, মানে যার এগেনস্টে, যে প্রধান বা উপপ্রধানের এগেনস্টে এরকম নো কনফিডেন্স আনা হয়েছে তিনি কোর্টে যান, কোর্ট থেকে একটা অর্ডার আনেন, তখনই বিশেষ অধিবেশনটা মুলতুবি থাকে। আর কোর্টের অর্ডার ছাড়া কিন্তু যেদিন ধার্য করা হয়েছে বিডিও দ্বারা সেই দিনই কিন্তু বিশেষ অধিবেশনটি হয় ওই প্রধান বা উপপ্রধানকে সরানোর জন্য। নেক্সট, উক্ত অধিবেশনে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতা প্রদত্ত কোনো আধিকারিকের সভাপতিত্বে রাজ্য সরকারের আদেশ অনুসারে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণে পরিচালিত হবে এবং উক্ত সভাপতি অধিবেশন শুরু করার পূর্বে নিশ্চিত হবেন যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণে প্রত্যেক সদস্যের উপর নোটিশ জারি করা হয়েছে। কোরাম হওয়ার ক্ষেত্রে তৎকালীন সদস্য সংখ্যার 50% অধিক উপস্থিত থাকতে হবে এবং উক্ত অধিবেশনে সভাপতির ভোট প্রদানের কোনো অধিকার থাকবে না, যদিও তিনি তার নিজস্ব কোনো মতামত প্রকাশ না করে এক বা একাধিক বিষয় উপযুক্ত আইনি সহায়তা দিতে পারেন। এটার মানেটা কি দাঁড়ালো? এবার ধরো বিশেষ অধিবেশনের দিন, বিশেষ অধিবেশনকে একদম প্রিসাইডিং, বিশেষ অধিবেশনের দিন বিডিও তার অফিসের কাউকে প্রিসাইডিং অফিসার করে পাঠায় ওই বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করতে। সেদিন কিন্তু পঞ্চায়েত থেকে কেউ থাকে না, বিডিও কোনো একজন তার অফিসারকে, এক্সটেনশন অফিসারকে
প্রিসাইডিং অফিসার করে ওই পঞ্চায়েতে পাঠায়, পঞ্চায়েতের ওই বিশেষ অধিবেশনটাকে প্রিসাইড করার জন্য। যিনি যান তিনি গিয়ে দেখেন যে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে সবাই চিঠি পেয়েছে কিনা, সবাই উপস্থিত হয়েছে কিনা, এবং কোরাম মানে সভাটা চালনার জন্য মিনিমাম মোর দ্যান 15% কিন্তু মেম্বার উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, 15%-এর বেশি মেম্বার কিন্তু 50%-এর বেশি মেম্বার উপস্থিত থাকতে হবে। এবং তবে যিনি প্রেসাইডিং অফিসার তার কিন্তু ভোটের ক্ষমতা থাকবে না, তিনি কিন্তু ভোটাভুটি করতে পারবে না। আচ্ছা, নেক্সট দেখো, যে ক্ষেত্রে অধিবেশনে সদস্যদের ঐকমত্য না হয় সেক্ষেত্রে প্রকাশ্যে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। এক্ষেত্রে একদম সিম্পল ব্যাপার। এবার ধরো মৌখিকভাবে ভোটাভুটি হলো, ধরো প্রিসাইডিং যিনি অফিসার তিনি হয়তো জিজ্ঞেস করলেন, যদি আমরা দেখি ওম বিড়লা রিসেন্টলি স্পিকার যেভাবে উনি সিলেক্ট হয়েছে, যে যিনি প্রিসাইডিং অফিসার যিনি সভাপতিত্ব করছেন তিনি জিজ্ঞেস করলেন যে অমুক ব্যক্তির এগেনস্টে নো কনফিডেন্স আছেন, কারা চাইছেন উনি সরে যান। তো সবাই মিলে চিৎকার করলো, ধ্বনি ভোটে প্রথমে হলো। যদি ধ্বনি ভোটে একদম ক্লিয়ার পারসেপশন থাকে যে হ্যাঁ সবাই চাইছে ইনি সরে যাক বা মেজরিটি চাইছে সরে যাক, তাহলে উনি সরে যাবে। কিন্তু যদি এটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ব্যালটের মাধ্যমে ভোটাভুটি করতে হবে। সেক্ষেত্রে উপস্থিত যারা আছে তারা প্রত্যেকেই ব্যালটে তাদের ব্যালট ইস্যু করা হবে, তারা ওনাকে রাখতে চায় কি রাখতে চায় না সেটা প্রিসাইডিং অফিসার যেমন বলবে সেভাবে ভোটদান করবে, এবং সেই ভোটের নিরিখে কিন্তু ওনাকে সরানো হবে। অধিবেশনের কার্যবিবরণী সারাংশ সচিব অথবা তার অনুপস্থিতিতে উক্ত কার্যনির্বাহী সভাপতির দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো আধিকারিককে লিপিবদ্ধ করতে হবে। এই যে পুরো ব্যাপারটা এটা কিন্তু রেজলিউশন করে একদম খাতায় তুলতে হয়। কে তোলে খাতায়? প্রিসাইডিং অফিসার। সাধারণত ওই গ্রাম পঞ্চায়েতের যিনি সচিব বা সেক্রেটারি আছে তাকে নির্দেশ দেয়, আর যদি সেক্রেটারি প্রেজেন্ট না থাকে তাহলে কোনো একজন গ্রাম পঞ্চায়েতের যা মেম্বার আছে, মানে মেম্বার মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে কর্মী আছে তাদেরকে বলা হয় যে পুরোটা লিখতে। কি লিখতে হয়? পুরো ডিটেইলে লিখতে হয় যে আমি অমুক এই তারিখে এই সময় আমরা এই অধিবেশন বিশেষ অধিবেশন পঞ্চায়েতের প্রধানকে সরানোর জন্য শুরু করলাম। বিশেষ অধিবেশনে অমুক 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 উপস্থিত আছে, এতজন সদস্য উপস্থিত আছে, যতজন সদস্য উপস্থিত আছে তাদের প্রত্যেকের অ্যাটেন্ডেন্স নিতে হয়। তারপর ধরো যে ধ্বনি ভোটে এটা বোঝা গেল ক্লিয়ারলি যে এনাকে সবাই সরাতে চাইছে, তো এই সিদ্ধান্ত গৃহীত হলো। যদি ধ্বনি ভোটে সিদ্ধান্ত গৃহীত না হয় তাহলে ব্যালটের ব্যবস্থা করা হলো। ব্যালট গুনে দেখা গেল ওই ব্যক্তির পক্ষে এতজন রায় দিয়েছে তাদের নাম, বিপক্ষে এতজন রায় দিয়েছে তাদের নাম, সমস্ত কিছু লিখে লাস্টে সবাইকে দিয়ে সিগনেচার করাতে হয়। ঠিক আছে, এইটাই কিন্তু পরবর্তী আছে, এবং সবার লাস্টে উনি নিজে সাইন করেন। ঠিক আছে, সভার কার্যবিবরণী উক্ত কার্যনির্বাহী সভাপতির দ্বারা স্বাক্ষরিত হওয়ার পর সেটি সভায় উপস্থিত সদস্যদের পড়ে শোনাতে হয়। মানে আলটিমেটলি উনি যা রেজলিউশন লিখলেন সেটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর উনি নিজে সাইন করার পর ওটা সভাতে একদম পড়ে ডিকটেট করে শোনাতে হয় যে উনি এই লিখলেন। ঠিক আছে, এবং তার একটি প্রতিলিপি বা কপি নিয়ে তিনি ওখান থেকে স্থান ত্যাগ করেন। মানে ওনার কাছে অ্যাকচুয়ালি মেন কপি এবং প্রতিলিপি সবই নিয়ে আসে, পরে মেন কপিটা পাঠিয়ে দিতে হয়। প্রশাসনিক কর্মচারী কিংবা তার অনুপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের সচিব অধিবেশনের তারিখ থেকে কার্যালয় খোলা থাকার 3 দিনের মধ্যে উক্ত কার্যবিবরণীর একটি প্রতিলিপি উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে। এক্ষেত্রে জাস্ট বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি ওই গ্রাম পঞ্চায়েতের ওই বিশেষ অধিবেশনে কিন্তু ঠিক হয়ে যায় যে প্রধান বা উপপ্রধানকে সরানো হচ্ছে কিনা, সেটাই রেজলিউশনে আসে। ব্যালট ভোটে ওনার বিপক্ষে এতগুলো ভোট হলো, সেই এই এর মানে কিভাবেই লেখা হয় রেজলিউশনটা, যে এই ভোটাভুটির মাধ্যমে দেখা যাচ্ছে যে অমুক ব্যক্তি আর কেউ চাইছে না যে উনি প্রধান পদে থাকুক, সেই কারণে উনাকে কিন্তু এই মুহূর্তে ওনার প্রধান পদ খারিজ করা হলো, এরকম একটা রেজলিউশন লিখে তার প্রতিলিপি ওই গ্রাম পঞ্চায়েতের যিনি কর্মচারী আছে তিনি 3 দিনের মধ্যে উইদিন 3 ডেজ, অনেকগুলো দিন পেলে দেখো 5 ডেজ প্রথমে ছিল, তারপরে ছিল 7 ডেজের আগে 5 দিনের মধ্যে, তারপর 7 ডেজ 15 ডেজ, 3 দিনের মধ্যে উক্ত কার্যবিবরণীর একটি প্রতিলিপি উপযুক্ত কর্তৃপক্ষ মানে বিডিওর কাছে পাঠাতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ 9 নম্বর উপধারানুসারে মানে এই অনুসারে অধিবেশনের কার্যকৃত্য এবং প্রতিবেদন সমাপ্তির সময় থেকে কেবল কার্যালয় খোলা থাকার দিনের হিসাব মতো পরবর্তী 5 দিনের মধ্যে তিনি যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন। মানে আলটিমেটলি যবে বিডিও এই যে
প্রতিলিপি গঠনটা যখন প্রেরণ করা হলো, বিডিও যখন ওই রেজলিউশনটা পেলো, তার 5 দিনের মধ্যে বিডিও মানে জাস্ট জানিয়ে দেয় সকলকে, 5 দিনের মধ্যেই জানাতে হবে যে হ্যাঁ অমুক ব্যক্তি অমুক পঞ্চায়েতের প্রধান এখন আর প্রধান থাকছেন না, ওনার জন্য আবার নতুন প্রধান নির্বাচন করতে হবে, এরকম ব্যাপার। উক্ত অনাস্থা প্রস্তাব উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পেশ করার দিন থেকে শুরু করে এবং সে বিষয়ে তার অন্তিম পদক্ষেপ নেবার বিষয়টি 30 দিনের মধ্যে করতে হবে। দুটো ডেট ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম যখন নো কনফিডেন্স মোশন বিডিওর কাছে প্রেরণ করা হলো, সেই নো কনফিডেন্স মোশন পাওয়ার 15 দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতে বিশেষ অধিবেশন করতে হয়। আর ওই প্রথম যেদিন বিডিও নো কনফিডেন্স মোশনের চিঠিটা রিসিভ করলো তার অফিসে, সেই দিন থেকে আলটিমেটলি যবে তার কাছে এই যে প্রতিলিপি গঠন মানে টোটাল প্রসেস কমপ্লিশন কিন্তু 30 দিনের মধ্যে করতে হবে। মানে ফাইনালি ওই নো কনফিডেন্স মোশন রিসিভ করার থেকে প্রধানকে সরানো এই পুরো প্রসেসটা 30 দিনের মধ্যে করতে হবে। একটা দিনও যদি এদিক ওদিক হয়, একটা চিঠি পাঠাতে যদি ভুল হয়, দ্যাট উইল বি চ্যালেঞ্জড ইন কোর্ট, দ্যাট ক্যান বি চ্যালেঞ্জড ইন কোর্ট। মানে সেই ব্যক্তি যার এগেইনস্টে পুরো নো কনফিডেন্সটা হচ্ছে, তিনি চাইলে বা বিরোধীরা চাইলে কিন্তু কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। যে ক্ষেত্রে প্রস্তাবটি বর্তমান সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের দ্বারা কার্যকরী না, এই দুটো পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, আমি তার একটা রিজন বলে দিচ্ছি। দেখো, সাধারণভাবে গ্রাম পঞ্চায়েত লেভেলে তোমরা জানো যে অনেক ধরনের সমস্যা থাকে। একজন নতুন যিনি হয়তো প্রধান এসেছেন, তিনি এমন কিছু ডিসিশন নিলেন সেটা কোনো ব্যক্তির পছন্দ নাও হতে পারে। এই হঠাৎ করে কেউ পার্সোনাল গ্রাজ থেকে যাতে একটা সাংবিধানিক একটা লোকাল বডির হেডকে যাতে হঠাৎ করে কেউ জাস্ট নিজের পার্সোনাল গ্রাজ থেকে সরাতে না পারে, সেই কারণে এই লাস্ট দুটো পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা দেখো, যদি কোনোভাবে এই বিশেষ যে অধিবেশনটা হলো, সেই বিশেষ অধিবেশন সভাটা মুলতবি হয়ে যায় বা কোরাম না হয়, তাহলে ওই বিশেষ অধিবেশনের সভা থেকে 1 বছরের মধ্যে আর কোনো রকম নো কনফিডেন্স মোশন ওই প্রধান বা উপপ্রধানের এগেনস্টে আনা যাবে না। মানে ধরো যেদিন বিশেষ অধিবেশনটা আছে সেদিন ধরো অর্ধেক লোকজন এলো না বা কোনো কারণে সভা মুলতবি হয়ে গেল, তাহলে ক্লিয়ারলি ওই দিন থেকে 1 বছরের মধ্যে ওই প্রধান বা উপপ্রধানের এগেনস্টে কোনো রকম নো কনফিডেন্স মোশন আনা যাবে না। এটা একটা। আর 12 নম্বর পয়েন্টটা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি জাস্ট ওয়ান লেয়ার নিয়ে বলে দিচ্ছি। সেটা এইটা অ্যাকচুয়ালি অনেক প্রধানকে, যারা সত্যি ভালো কাজ করছেন বা করতে চাইছেন কিন্তু কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের এগেনস্টে অনাস্থা প্রস্তাব বা এই ধরনের কিছু, মানে বেসিক্যালি যে কোনো প্রধান বা উপপ্রধানের কাজকর্মে যদি ধরো কেউ ওভারঅল কোনো ইউনিটি ছাড়া পার্টিকুলার কারোর সমস্যার জন্য তাদের যদি হঠাৎ করে সরিয়ে দেওয়া না যায়, সেই কারণে এই লাস্ট পয়েন্টটা, সেটা হচ্ছে পঞ্চায়েতের প্রধান। আমরা লাস্ট দিন পড়েছিলাম যে প্রধান কিভাবে নির্বাচিত হয়। নতুন পঞ্চায়েত গঠন হওয়ার পরে একটি বিডিও বা উপযুক্ত কর্তৃপক্ষ, বিডিও নিজে একটি বিশেষ অধিবেশন মানে পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানের একটি ইলেকশনের একটা ডেট ঠিক হয় এবং সেই ডেটে ওই পঞ্চায়েতের যারা মেম্বার আছে তারা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান উপপ্রধান বেছে নেয়। তো যেই দিন প্রধান বা উপপ্রধান নির্বাচিত হচ্ছে, সেই দিন থেকে তার টোটাল টার্ম থাকে 5 বছর, সেই দিন থেকে 2.5 বছর অবধি কোনো নতুন প্রধান বা উপপ্রধানের এগেনস্টে কোনো রকম নো কনফিডেন্স আনা যায় না। তার মানে এই যে পুরো জিনিসটা আমরা পড়লাম, এটা অবশ্যই যেদিন থেকে প্রধান বা উপপ্রধান নির্বাচিত হয়েছে তার 2.5 বছর পর থেকে কিন্তু এই সমস্ত প্রসেসগুলো করা যেতে পারে। তো লাস্ট দুটো পয়েন্ট ইজ বেসিক্যালি কি বলবো, রক্ষা কবচ। নেক্সট চলে যাচ্ছি। এই পয়েন্টটা অনেকটা বড় ছিল, আর একটা পয়েন্ট একটু বড় হবে, আদারওয়াইজ সব ছোট ছোট পয়েন্টই আছে। নেক্সট হচ্ছে প্রধান বা উপপ্রধানের সাময়িকভাবে শূন্য পদের পূরণ। এটা হচ্ছে ফিলিং অফ ক্যাজুয়াল ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রধান আর উপপ্রধান। যদি সাময়িকভাবে প্রধান বা উপপ্রধানের পদটা খালি হয়, সেটা কি কারণে হতে পারে, পদত্যাগের কারণে হতে পারে, মৃত্যু বা অন্য কারণে হতে পারে, তাহলে কি করা হয় গ্রাম পঞ্চায়েত, তাহলে কি হয়, যখনই অফিসিয়ালি উপযুক্ত কর্তৃপক্ষ বা বিডিও জানছে যে তিনি পদত্যাগ করেছেন বা তিনি প্রয়াত হয়েছেন, তাহলে যেভাবে নর্মালি প্রধান বা উপপ্রধান আবার নির্বাচিত হয়েছিল, আবার একটা অধিবেশন ডেকে আবার যারা অলরেডি মেম্বার আছে তাদের মধ্যে থেকে একজনকে ইলেক্ট করা, সেইভাবে নর্মাল পদ্ধতিতে নতুন প্রধান বা উপপ্রধানকে নির্বাচিত করতে হবে।
গ্রাম পঞ্চায়েত সদস্যদের সাময়িকভাবে শূন্য পদের পূরণ, ফিলিং অফ ক্যাজুয়াল ভ্যাকেন্সি ইন প্লেস অফ আ মেম্বার অফ গ্রাম পঞ্চায়েত। প্রধান বা উপপ্রধানের পদ সাময়িকভাবে খালি হলে আমরা জানলাম কি করতে হবে, কিন্তু যদি গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বারের পদ খালি হয় তাহলে কি হবে? সাধারণত এগুলো হয় না। অ্যাকচুয়ালি কি হয়, যদি কোনো কারণে কোনো মেম্বার মারা যায় তাহলে যেটা হয় যে আবার পূর্ব পদ্ধতিতে, মানে জেলার যে ডিপিআরডিও সেকশন থাকে, পঞ্চায়েত যে সেকশন থাকে, সেখান থেকে আবার ওই পদটার জন্য বাই ইলেকশন করতে হয়। এটাই হচ্ছে প্রসেস। তো এইটুকুনি জেনে রাখো। নেক্সট হচ্ছে সাময়িকভাবে শূন্যপদ পূরণকারী প্রধান, উপপ্রধান বা সদস্যদের কার্যকাল বা টার্ম অফ অফিস অফ প্রধান, উপপ্রধান অর মেম্বার ফিলিং ক্যাজুয়াল ভ্যাকেন্সি। মানে কোনো প্রধান বা উপপ্রধান পদ খালি হলে যিনি নতুন ভাবে আসছেন তার কার্যকাল কতদিন থাকবে? অবশ্যই লেফট টেনিওর। মানে কেউ ধরো সব প্রধান 5 বছরের জন্য আসে, ধরো কেউ 2.5 2 বছর কাজ করলো, 2 বছর পরে তিনি পদত্যাগ করলো, তাহলে বাকি থাকছে 3 বছর। নতুন যিনি আসবেন তিনি এই 3 বছরের জন্য কাজ করবেন, তিনি আবার ওই ডেট থেকে 5 বছর কাজ করবেন না, তিনি 3 বছরের জন্যই কাজ করবেন। ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতের অধিবেশন, মিটিংস অফ গ্রাম পঞ্চায়েত ইম্পর্টেন্ট। এবার জাস্ট ছোট ছোট জিনিস, কিন্তু একটু মনে রেখো জিনিস। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক মাসে অধিবেশন হতে হবে, সোজা কথা। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত প্রতি মাসে কমপক্ষে একটি অধিবেশনের জন্য প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একটা মিটিং করতে হবে, অধিবেশন করতে হবে। আগে থেকে তার মেম্বারদের চিঠি দিয়ে কবে কোথায় মিটিং হবে সেটা জানিয়ে প্রপার ওয়েতে মিটিং করতে হবে। তবে এটা যেটা তোমরা অলরেডি জানো, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম অধিবেশন নির্ধারিত কর্তৃপক্ষ থেকে করা হয়। মানে যখন প্রথম পঞ্চায়েত গঠন হচ্ছে তখন তার যে ফার্স্ট অধিবেশন, সেটা তোমরা অলরেডি পড়েছো যে বিডিও নিজে স্থান কাল পাত্র জানিয়ে ওই প্রথম যে মিটিংটা সেটা একমাত্র বিডিও কল করে, আদারওয়াইজ বাকি সমস্ত মিটিং কিন্তু প্রধান নিজে কল করে। এটা গেল। সেকেন্ড, প্রধান বা তার অনুপস্থিতিতে উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের অধিবেশনে সভাপতিত্ব করবে। এটা আমি জাস্ট বলে দিচ্ছি শর্টে, যে যদি প্রধান বা উপপ্রধান, প্রধান অনুপস্থিত থাকলে উপপ্রধান, আর উপপ্রধানও যদি অনুপস্থিত থাকে তাহলে প্রধান, যদি দুজনেই অনুপস্থিত থাকে তাহলে তাদের যে সদস্যগণ আছে তাদের মধ্যে একজন কেউ সভাপতিত্ব করবে গ্রাম পঞ্চায়েতের অধিবেশনে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোরাম। গ্রাম পঞ্চায়েতের অধিবেশনের ক্ষেত্রে কোরাম হচ্ছে 3 জন। ঠিক আছে? 3 জন গ্রাম পঞ্চায়েতের অধিবেশনের ক্ষেত্রে 3 জন মেম্বার, টোটাল পঞ্চায়েতের যতজন মেম্বার তার 3 জন মেম্বার উপস্থিত থাকলেই কোরাম হবে। ঠিক আছে? তবে মুলতবি অধিবেশনের ক্ষেত্রে কোরামের কোনো দরকার নেই। 4 নম্বর, গ্রাম পঞ্চায়েতের নিকট উত্থাপিত সমস্ত প্রশ্নেরই মীমাংসা ভোটাধিক্যে হবে। তাহলে কোনো ইস্যু নিয়ে যদি কনফিউশন হয় তাহলে ভোটাভুটির মাধ্যমে সেটা মেটাতে হবে। তবে যে ক্ষেত্রে মানে ভোটাভুটি হলেও যদি 5-5 হয়ে যায় তাহলে যিনি সভাপতিত্ব করছেন, মানে ধরো প্রধান নিজে সভাপতিত্ব করছে, তাহলে 5-5 হয়ে গেল, প্রধান তার যে সেকেন্ড ভোট, মানে অলরেডি প্রধান ভোট দিয়েছে, তার যে সেকেন্ড ভোটের মাধ্যমে ডিসাইড হবে কোন সিদ্ধান্তটা নেওয়া হবে, যে সেকেন্ড ভোটটাকে কাস্টিং ভোট বলা হয়। গ্রাম সংসদের অধিবেশন, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অধিবেশন। এবার আমরা চলে যাচ্ছি গ্রাম সংসদের অধিবেশন। প্রথমে আমি জানাই তোমাদের হোয়াট ইজ গ্রাম সংসদ এন্ড গ্রাম সভা। দুটো কনসেপ্ট আছে, গ্রাম সংসদ এবং গ্রাম সভা। একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা ধরো মেম্বার হয় তারা প্রত্যেকে একটি সংসদ থেকে নির্বাচিত হয়ে আসে, সংসদ ওয়াইজ ইলেকশন হয়। তাহলে বেসিক্যালি গ্রাম সংসদ হচ্ছে বেসিক্যালি একটা নির্বাচন ক্ষেত্র। এই গ্রাম সংসদটি একটি টোটাল পুরো গ্রাম নিয়ে গঠিত হতে পারে, দুটো গ্রামের কিছু কিছু অংশ নিয়ে গঠিত হতে পারে, বা দুটো গ্রাম পুরো নিয়ে গঠিত হতে পারে। তাহলে ফার্স্ট দেখো, বিধি মতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক নির্বাচন ক্ষেত্রে একটি গ্রাম সংসদ সেই সব ব্যক্তিদের নিয়ে গঠিত হবে যাদের নাম তৎকালীন বলবৎ পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটার তালিকা উল্লেখিত। মানে গ্রাম সংসদ যেটা আছে সেই গ্রাম সংসদ গঠিত হবে
সেই গ্রাম সংসদে যতজন ভোটার লিস্টে যতজন ভোটার আছে সেই গ্রাম সংসদে সেই ততজনকে নিয়ে, মানে বেসিক্যালি গ্রাম সংসদ ইজ মানে ইজ আ বাঞ্চ অফ ভোটার। ওই গ্রাম সংসদে যতজন ভোটার আছে তাদের নিয়ে গ্রাম সংসদে মিটিং হবে। এবার গ্রাম সংসদের দুটো মিটিং হতেই হবে, একটা হচ্ছে বাৎসরিক আর একটা ষান্মাসিক। একটা হচ্ছে 1 বছরের একটা মিটিং হবে আর 6 মাসের মাথায় একটা মিটিং হবে। দুটো মিটিং অবশ্যই হতে হবে। এবং সাধারণত দেখা যায় যে বাৎসরিক যে অধিবেশনটা সেটা মে মাসে হয় এবং ষান্মাসিক যে অধিবেশনটা সেটা প্রত্যেক বছর নভেম্বরে হয়। ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতের বাৎসরিক বা ষান্মাসিক অধিবেশন ছাড়াও যদি মনে হয় যে কোনো স্পেশাল প্রবলেম অ্যারাইজ করেছে তাহলে যে কোনো সময় বিশেষ অধিবেশন করা যেতে পারে। অধিবেশন ডাকার জন্য গ্রাম পঞ্চায়েত অন্তত অধিবেশনের 7 দিন। এই ক্ষেত্রে একটা জিনিস একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল মনে রেখো, যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত লেভেলে যখনই কোনো নোটিশ, যখনই কিছু চিঠি দিয়ে কাউকে জানানোর বিষয় আসে, সব ক্ষেত্রে 7 দিনের সময় দিয়ে নোটিশ করতে হয়। এটা একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল মনে রেখো। অধিবেশনের 7 দিন পূর্বে দেখো ঢোল শহরতে জনগণের মধ্যে জানাতে হবে, তার কারণ আর পঞ্চায়েত একটা নোটিশ টাঙাতে হবে। মানে যখনই গ্রাম সংসদ অনুষ্ঠিত হবে, দেখো আগেকার দিনে তো আর এসব মেল ফোন এসব ছিল না। আগেকার দিনে পাড়ায় পাড়ায় লোকজন ঢাকঢোল পিটিয়ে বলতো এই অমুক দিনে গ্রাম সংসদ গঠিত হবে, এই এরিয়ার সমস্ত ভোটার সেদিন গ্রাম সংসদে উপস্থিত থাকবে। গ্রাম সংসদ ইজ আ ফাংশন টাইপ অফ পোর্শন। একদম গ্রামে চাঁদোয়া করে চেয়ার টেবিল পেতে সে গ্রাম সংসদ অনুষ্ঠিত হয় বছরে 2 বার এবং সেখানে সমস্ত লোকেরা উপস্থিত থাকে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া খাওয়া দাওয়া হয়। এটা একটা প্রত্যেক গ্রাম সংসদ এটা 2 বছর 2 বার করে হয় বছরে। গ্রাম সংসদের প্রত্যেক অধিবেশনে সভাপতিত্ব করবে কে? প্রধান সভাপতিত্ব করবে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি অধিবেশন, গ্রাম সংসদের প্রত্যেকটা অধিবেশনে। তার অনুপস্থিতিতে উপপ্রধান, যদি প্রধান আর উপপ্রধান দুজনেই অনুপস্থিত থাকে তাহলে ওই গ্রাম সংসদ থেকে যে পঞ্চায়েত মেম্বার হয়েছে সে ওখানে উপস্থিত থাকবে। ঠিক আছে? মানে সভাপতিত্ব করবে। আর যদি একাধিক ওই গ্রাম সংসদ থেকে যদি 2 জন মেম্বার থাকে তাহলে যে বয়সে বড় সে সভাপতিত্ব করবে। ঠিক আছে? এছাড়াও প্রত্যেক গ্রাম সংসদের মিটিং এ ওই গ্রাম সংসদ থেকে যিনি পঞ্চায়েতে মানে ইলেক্টেড হয়ে গেছেন, ওই মানে ওই গ্রাম সংসদের যে পঞ্চায়েত মেম্বার তাকে ওই গ্রাম সংসদের মিটিং এ অবশ্যই থাকতে হবে। এবং গ্রাম সংসদের ক্ষেত্রে কোরাম হচ্ছে 1/10, 1/10। মানে গ্রাম সংসদ বলতেই বুঝছি যে ওই গ্রাম সংসদে টোটাল যারা ভোটার, তো টোটাল ভোটারের 1/10 কিন্তু উপস্থিত থাকলে তাহলেই কিন্তু কোরাম হয়ে যাবে। তবে এই ধরনের মানে সাধারণত দেখা যায় যে এখানে একটা বাই ডিফল্ট আছে যে কোনো কারণে যদি গ্রাম সংসদের কোনো অধিবেশন মুলতুবি হয় কোনো কারণে, তাহলে আর নতুন করে চিঠি দিয়ে মানুষকে জানানোর দরকার নেই। বাই ডিফল্ট এটা একটা নিয়ম প্রচলিত আছে যে যেদিন গ্রাম সংসদের মিটিং হচ্ছে সেই দিন থেকে অটোমেটিক্যালি একই জায়গাতে ঠিক তার 7 দিন পরে গ্রাম সংসদের মুলতুবি সভাটা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এই যে গ্রাম সংসদের যে বাৎসরিক আর ষান্মাসিক যে অধিবেশন, সেখানে পুরো যে কার্য বিবরণী সেটা রেজলিউশন বলে ওটাকে, একদম খাতায় তুলতে হবে যে কি কি বিষয় আলোচনা হলো সেই খাতায় তুলতে হবে এবং সর্বশেষে কি কি আলোচনা হলো যেটা খাতায় তুললো সেটা আবার সমস্ত মানুষের সামনে পড়ে শোনাতে হবে। ঠিক আছে? গ্রাম সংসদ তার এলাকায় সাধারণত কি কি বিষয় আলোচনা হয়? মানুষের সমস্যা, যে সমস্ত প্রবলেম গুলো গ্রাম সংসদের এরিয়া আছে, কারোর বাড়ি নিয়ে সমস্যা হতে পারে, কারোর কোনো জায়গায় রাস্তা নিয়ে সমস্যা হতে পারে, জলের সমস্যা হতে পারে, কোনো মানুষকে নিয়ে সমস্যা হতে পারে, কোনো সামাজিক স্কিম নিয়ে প্রকল্প নিয়ে সমস্যা হতে পারে, যে কোনো ধরনের বিষয় কিন্তু এখানে আলোচনা করা যেতে পারে। এবার হচ্ছে গ্রাম সভা, সাধারণ জনসভা, পাবলিক মিটিং অফ দ্য গ্রাম সভা। আমরা প্রথমে গ্রাম পঞ্চায়েতের অধিবেশন পড়লাম, তারপর গ্রাম সংসদের অধিবেশন পড়লাম, এবার আমরা পড়ছি গ্রাম সভার অধিবেশন। গ্রাম সভা বলতে কি বুঝি? গ্রাম সংসদ বলতে বুঝলাম যে প্রতিটা পঞ্চায়েতে যে কটা মেম্বার আছে
সে কটা গ্রাম সংসদ আছে, এটুকুনি জেনে রাখো। একটা পঞ্চায়েতে যদি 10 জন মেম্বার থাকে, পঞ্চায়েত মেম্বার, তাহলে বাই ডিফল্ট জেনে নেবে ওই গ্রাম পঞ্চায়েতে 10টা সংসদ আছে। আর প্রত্যেক মেম্বার একটি একটি করে সংসদ থেকে ইলেক্টেড হয়ে আসে সাধারণত। কখনো কখনো দেখা যায় যদি একটা সংসদ অনেক বড় হয়, তাহলে পপুলেশনের ভিত্তিতে হয়তো, তাহলে মোর দ্যান 1 মেম্বার হতে পারে, বাট এটা এক্সেপশন, ঠিক আছে। এবার হচ্ছে কিন্তু গ্রাম সভাকে এবার আমি সংসদ বললাম যে সংসদ দুটো গ্রাম নিয়ে একটা সংসদ হতে পারে, একটা ফুল গ্রাম নিয়ে একটা সংসদ হতে পারে, দুটো গ্রামের কিছু পোর্শন নিয়ে একটা সংসদ হতে পারে। গ্রাম সভা কি? প্রতি গ্রামে গ্রামের এলাকাভুক্ত অঞ্চলের নির্বাচক তালিকায় লিপিবদ্ধ ব্যক্তিদের নিয়ে একটি গ্রাম সভা হয়। গ্রাম সভা অনেকটা জেনারেলাইজ, গ্রাম সভা ইজ গ্রাম ভিত্তিক, গ্রাম সভা কিন্তু নির্বাচন ক্ষেত্র ভিত্তিক নয়। ধরো আমি একটা খুব ছোট এক্সাম্পল দিয়ে বলছি, একটি গ্রামে ধরো 5টা গ্রাম আছে, কিন্তু গ্রাম সংসদ আছে 7টা। তার মানে কোনো দুটো মানে গ্রাম সংসদ কোনো দুটো গ্রাম থেকে কিছু কিছু পোর্শন নিয়ে একটা করে সংসদ হয়তো তৈরি হয়েছে, হতে পারে। তাহলে কিন্তু গ্রাম সভা ইজ স্পেসিফিক টু গ্রাম, এবং সেই গ্রামে যতজন ভোটার আছে সেই ভোটার দুটো সংসদের হতে পারে, 3টে সংসদের হতে পারে, একটা সংসদের হাফ, একটা সংসদের ফুল হতে পারে। বেসিক্যালি ওই গ্রামে যতজন ভোটার আছে শতজনকে নিয়ে গ্রাম সভা অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত গ্রামের এলাকাভুক্ত অঞ্চলে প্রতি বছর সাধারণত ডিসেম্বর মাসে গ্রাম সভা অনুষ্ঠিত হয়, সাধারণত ডিসেম্বরে গ্রাম সভা হয়। গ্রাম সভার অধিবেশনের ক্ষেত্রে সেই গ্রাম সভার মোট সদস্যর 1/10 কোরাম হবে। আমরা গ্রাম সংসদের ক্ষেত্রে 1/10 1/10 দেখেছিলাম, কিন্তু গ্রাম সভার ক্ষেত্রে কোরাম হবে 1/20, মানে ওই গ্রাম সভায় যতজন ভোটার আছে তার 20 ভাগের মধ্যে 1 ভাগ উপস্থিত থাকলেই কোরাম হবে। তবে এটা একই ধরনেরই জিনিস গ্রাম সংসদের মধ্যে, যে মুলতবি যদি করা হয় এবং নতুন মুলতবি করে নেক্সট 7 দিন পরে যে সভাটা গ্রাম সভাটা হবে সেখানে আর কোরাম দেখা হয় না, সেটা নর্মালি সভাটা হয়। এটা দেখো একইভাবে গ্রাম সভা অনুষ্ঠিত যখন হবে, তাহলে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ঢাকঢোল পিটিয়ে 7 দিন আগে মানুষকে কিন্তু অবগত করতে হবে যে সবাই চলে আসবেন অমুক দিন অমুক সময় অত ঘটিকায় গ্রাম সভা অনুষ্ঠিত হবে অমুক জায়গাতে। যদি কোনো বিশেষ ব্যক্তি উপস্থিত থাকে সেটাও বলা যেতে পারে যে অমুক অমুক ব্যক্তি উপস্থিত থাকবে। গ্রাম সভার অধিবেশনে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার অনুপস্থিতিতে উপপ্রধান সভার কার্য পরিচালনা করবে। অলরেডি একই রকম গ্রাম সংসদের মতোই। কোনো গ্রাম সভার সামনে যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো আলোচনা করতে হবে, রেজলিউশনে তুলতে হবে এবং সর্বশেষে ওটা সবার সামনে পড়ে শোনাতে হবে। এছাড়া গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে অধিবেশনে যে রেজলিউশন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে গ্রামের গ্রাম সভা মানে সেটা হচ্ছে অনেকটা জেনারেলাইজ, অনেক মানুষজন উপস্থিত। তাহলে গ্রাম পঞ্চায়েতের যে অধিবেশন হয়েছে সেইগুলো, গ্রাম সংসদে যে অধিবেশন হয়েছে সেখানে আলোচ্য বিষয় সবটা কিন্তু গ্রাম সভাতে পেশ করতে হবে। গ্রাম সভার অধিবেশনের কার্যবিবরণী গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট আধিকারিক বা কর্মচারী উভয়ের অনুপস্থিতিতে সবার মানে বেসিক্যালি গ্রাম সভাতেও যা আলোচনা হবে সেটা একটি রেজলিউশনের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতে হবে এবং সভার সেটে সবাইকে শোনাতে হবে। সভার আলোচ্য কর্মসূচির তালিকা, লিস্ট অফ বিজনেসেস টু বি ট্রানজ্যাক্টেড ইন আ মিটিং। এই যে সব মিটিং গুলো আমরা দেখলাম, সেটা গ্রাম পঞ্চায়েত মিটিং বলো, গ্রাম সংসদের মিটিং বলো, গ্রাম সভার মিটিং বলো, এখানে কোন কোন বিষয়ে আলোচনা হবে। মুলতবি সভা ছাড়া, মুলতবি সভা মানে আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। মানে ধরো আজকে কত তারিখ হচ্ছে, ধরো 7 তারিখে একটা মিটিং রাখা আছে, সেইখানে কোনো কারণে সেই মিটিংটা হলো না, মুলতবি হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি 7 দিন পরে ওই একই জায়গাতে মিটিং হবে, এটা আইনে লেখা আছে। তাহলে 7 দিন পরে যে মিটিংটা হচ্ছে সেটাকে আমরা মুলতবি সভা বলছি। গ্রাম পঞ্চায়েতের প্রতি সভার ক্ষেত্রে দেখো কোন আলোচ্য বিষয়বস্তু কিন্তু 7 দিন আগে সকলকে জানাতে হবে, যে এই বিষয়, মানে যে মেম্বাররা আছে তাদের কিন্তু আগে থেকে জানিয়ে দিতে হবে যে এই বিষয় আলোচনা হতে চলেছে, এবং ওই বিষয়গুলো ছাড়া অন্য কোনো এক্সট্রা বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। যদি
যদি প্রধান মনে করে যে খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় যেটা আলোচনা করতে হবে, তাহলে প্রধান চাইলে ওই সবার 3 দিন আগে নোটিশ করে সবাইকে জানাতে পারে যে হ্যাঁ ওই 10টা ছাড়াও এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই দুটো বিষয় নিয়েও কিন্তু আমরা মিটিং এ আলোচনা করব। গ্রাম সংসদের সভায় কার্য সম্পাদন, ট্রানজাকশন অফ বিজনেস অ্যাট গ্রাম সংসদ মিটিং। গ্রাম সংসদের যে মিটিংটা আছে, এর আগেরটা ছিল সভায় আলোচনা, মানে গ্রাম সভাতে যে আলোচনা হচ্ছে সেগুলো। এটা হচ্ছে গ্রাম সংসদে। গ্রাম সংসদে যে আলোচনা হচ্ছে সেখানে দেখো বাৎসরিক অধিবেশনে কি কি আলোচনা হবে। পূর্ববর্তী বছরে অনুপূরক বাজেট, আগের বছরে যা যা ডিসাইডেড হয়েছিল এই খরচা হবে সেটা নিয়ে আলোচনা হবে, সেই বাজেটটা নিয়ে আলোচনা হবে। গ্রাম পঞ্চায়েতের কার্যের প্রতিবেদন, যা যা কাজ গ্রাম পঞ্চায়েত করেছে সেইগুলো। বর্তমান বছরের কার্যের কর্মসূচি, মানে নেক্সট ইয়ার, এটা এখন ইয়ার মানে তো ফিনান্সিয়াল ইয়ার হয়, সাধারণত ধরে রাখো এই বছর, আমি একটা খুব বলছি যে এই বছর মে মাসে যে মিটিংটা হলো, এই বছর মে মাসে গ্রাম সংসদে যে মিটিংটা হয়েছে মে 2024, তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। এই মে 2024-এ যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হবে 25-26 নিয়ে, ঠিক আছে? কারণ 24-25 নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? এটা মনে রেখো, এটা হচ্ছে নেক্সট। আর প্রিভিয়াসটা হবে 24-25, ঠিক আছে? আর বর্তমান বর্ষের বাৎসরিক বাজেট। আর ষান্মাসিক অধিবেশনে পরবর্তী বছরের জন্য গ্রাম পঞ্চায়েতের বাজেট আর গ্রাম পঞ্চায়েতের আয় ব্যয় অডিট রিপোর্ট কি হলো সেটা নিয়ে আলোচনা হবে। এগুলো জাস্ট তোমাদের পরীক্ষার জন্য, এত কিছু লাগবে না, যখন তোমরা সার্ভিসে চলে আসবে তখন লাগবে। এগুলো জাস্ট আমি একটু জানার জন্য বলে দিলাম, হঠাৎ করে মানে এগুলো যদি স্কিপ করে যায় বুঝতে পারবে না। গ্রাম পঞ্চায়েতের কার্যের প্রতিবেদন, জাস্ট ওয়ান লাইন, মানে কিছুটা জেনে রাখো, রিপোর্ট অন দ্য ওয়ার্ক অফ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত নির্ধারিত, এই যে সমস্ত আলোচনা, এটা জাস্ট ওয়ান লাইনে অনেক কিছু লেখা আছে, জাস্ট ওয়ান লাইনে বলে দিচ্ছি। এই যে গ্রাম সংসদ, গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, আলটিমেটলি গ্রাম সভা বা গ্রাম সংসদ থেকে যা যা ইম্পর্টেন্ট বিষয় উঠে আসবে সেটা তো গ্রাম পঞ্চায়েতে আলোচনা হবে। এই গ্রাম পঞ্চায়েত থেকে এই কনসলিডেটেড আলোচনা বা প্ল্যান পুরোটা আসতে হবে পঞ্চায়েত সমিতি লেভেলে বা অ্যাজ বিডিওর কাছে, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতির কাছে আসতে হবে সমস্ত ডিটেলসটা। এবং এই আশাটা সাধারণত জানুয়ারির মাঝামাঝির মধ্যে পাঠাতে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে এই মানে যিনি, মানে এই গ্রাম সংসদ গ্রাম সভাতে যা যা আলোচনা হলো সেটা গ্রাম পঞ্চায়েতের কাছে এলো, গ্রাম পঞ্চায়েত এই সমস্তকে কনসলিডেট করে ওভারঅল একটা বাজেট প্ল্যান, স্কিম প্ল্যান, সেটা পঞ্চায়েত সমিতি মানে ব্লক স্তরে পাঠাবে টু পঞ্চায়েত সমিতি, বিডিওর কাছে পাঠাবে এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, এবং পঞ্চায়েত সমিতিতে সেটা আলোচনা করা হবে। এই পাঠানোটা জানুয়ারি মাসের মধ্যে কিন্তু করতে হবে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। আজকে এতটাই করলাম ক্লাস, একটু টাফ হয়ে গেল তোমাদের পক্ষে, অনেক ছোট ছোট জিনিস আলোচনা করলাম, বাট আমার মনে হলো এগুলো আলোচনা করলে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? আর তোমরা যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যাদের WBCS এক্সিকিউটিভ হওয়ার ইচ্ছা আছে, তারা আসলে এগুলো অলরেডি তোমরা সব প্র্যাকটিক্যালি বুঝে যাবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। নেক্সট ক্লাস হবে নেক্সট উইকে, আমরা সেদিন গ্রাম পঞ্চায়েতের কাজ কর্তব্য নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। লাস্ট চ্যাপ্টার যেটা আমরা পড়েছিলাম, এভলিউশন অফ পঞ্চায়েত ইন ইন্ডিয়া, সেটার PDF আমি অলরেডি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। এই চ্যাপ্টারটা মানে পঞ্চায়েত বিষয়ে সম্পূর্ণ আলোচনা হয়ে গেলে আমি PDF শেয়ার করে দেবো। PDFটা বাংলাতে লেখা আছে পুরোটা, ঠিক আছে? সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, এবং তোমাদের বন্ধুদের মধ্যে যদি মনে হয় প্লিজ শেয়ার দ্য ক্লাস। আর পঞ্চায়েত রিলেটেড বাকি যা যা ক্লাস হয়েছে তার একটা ডেডিকেটেড প্লেলিস্ট রেডি করা আছে, ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। থ্যাংকস।